Hello everyone. কি অবস্থা সবার? আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে ডু লেট মি নো, কারণ এই পাশে একটু পানির আওয়াজ আছে। সবার দিনকাল কেমন যাচ্ছে? সরি, আমি সোশ্যাল মিডিয়াতে একটু ইনঅ্যাক্টিভ ছিলাম কিছুদিন, কারণ শুটিংয়ের জন্য আমি এখন থাইল্যান্ডে আছি। সো আমরা শ্যুট করছি পাতায়াতে। সো কাজের ব্যস্ততায় অনেক কিছুই দেশ নিয়ে হোক বা এখনকার দেশের পরিস্থিতি নিয়ে হোক বা অনেক কিছুই লাইভে এসে বলার ইচ্ছা ছিল, অনেক কিছু নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, বাট বলা হয়নি কারণ একটার পর একটা শুটিং স্টার্ট হয়ে গেছে। বাট সবার কি অবস্থা, সবাই সেফলি আছেন কিনা, ডু লেট মি নো। আর আজকে আমরা যেখানে শ্যুট করছি সেটা হচ্ছে রিসর্টে আমরা শ্যুট করছি। সুন্দর নিরিবিলি জায়গা। এই রিসোর্টটা অনেক যারা পাতায় শ্যুট করেছে আগে তারা অনেকে এখানে শ্যুট করেছে। আর্টিস্টরা দেখলে হয়তো বুঝবে, বাট ইটস রিয়েলি নাইস। হ্যাঁ, রিয়েলি নাইস রিসর্ট। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা জিজ্ঞেস করছেন, আপনাদের কি অবস্থা? আর দেশের সব খবর সবকিছু। নবী ভাই হাসেন কেন? কি ভাল লাগছে? ও আচ্ছা আচ্ছা, আমি লাইভে সেটা আমি আসলে দেশের সব খবরই দেখা যাচ্ছে আপ টু ডেট থাকার চেষ্টা করছি। এখানে এসেও সোশ্যাল মিডিয়াতে বারবার দেখছি, বেশি দেখছে আমার মা। সে সবসময় সারাক্ষণ দেশ নিয়ে অনেক বেশি চিন্তিত এবং সব আপডেটস আমাকে দেয় একটু পরপরই সিন করে, যখন যাই হোটেলে সারাক্ষণই বলছে যে এটা হচ্ছে এটা হচ্ছে। সো বেস্ট আসলে, অ্যান্ড দেখা যাক কি হয়। কি নাটক, এটা আসলে অনেক আগে থেকেই প্রি প্ল্যান ছিল। দেশের এই অবস্থায় দেশ ছেড়ে যাওয়ার কোনো রকম ইচ্ছা আমার ছিল না, বিকজ আমার বাবা দেশে আছেন, আমার আত্মীয় স্বজন সবাই দেশে। সো এই সময়টায় আসলে এরকম পরিস্থিতিতে আমার যাওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না। বাট যেহেতু আমাদের এই শুটিংয়ের প্ল্যানটা অনেক আগে থেকে করা, আর্টিস্টরা, ডিরেক্টর, ডিওপি, প্রডিউসার সবাই অনেক আগে থেকে এটা ফিক্স করা ছিল। সো মানে আসতে হয়েছে। এবং দূর থেকে আসলে জিনিসগুলো আরো বেশি ভয় লাগে। দেখা যায় যে যেটাই আমি ফেসবুকে দেখছি, যেটাই সোশ্যাল মিডিয়ায় দেখছি, ওইটা নিয়েই টেনশন, ওইটা নিয়েই প্যারা লাগছে। মনে হচ্ছে যে কি হচ্ছে, বারবার দেখা যাচ্ছে ফোন দিচ্ছি, ডাকাতের একটা বিরাট ঘটনা ঘটে গেল। তো আমি খুবই এটা নিয়ে টেনশনে পড়ে গেলাম। দেখা যাচ্ছে খোঁজ খবর নিচ্ছে, আম্মুকে বলছি যে জিজ্ঞেস করো আব্বুকে সবকিছু ঠিক আছে কিনা, বাসা থেকে বেশি যেন না বের হয়, সেফলি থাকার যতটুকু চেষ্টা করা যায় আমার ফ্রেন্ডদেরকে জানানো। সো এই জিনিসগুলো হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের অনেক কিছু নিয়ে অনেক অ্যানশিয়াস লাগছে। যেমন কিছু জিনিস আসলে, কিছু ইম্পর্টেন্ট জিনিস এই আন্দোলনের মাধ্যমে আরো নতুন নতুন কিছু ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমরা এখন অ্যাড্রেস করতে পারছি, যেটা আমরা মুখে বলতে পারছি, যেটা অনেকেই বলতে পারতাম না। বিভিন্নভাবে সবাই প্রতিবাদ করছে বা সবাই তাদের ফ্রিডম অফ স্পিচ সেটা কাজে লাগাচ্ছে, হয়তো কথা বলে বিভিন্নভাবে, মানে আর্টের মাধ্যমে হোক, কথা বলার মাধ্যমে হোক, রাস্তায় নেমে হোক, ভাষণের মাধ্যমে হোক, যেভাবেই হোক সবাই সবার কনসার্নগুলো অ্যাড্রেস করছে। তো আমার কাছে, আমি যেহেতু অ্যানিম্যাল লাভার, আমার কাছে একটা বিরাট কনসার্ন হচ্ছে কাটা বনের পশু পাখিদের যেভাবে রাখা হয় এটা নিয়ে। এবং আমার কাছে মনে হয় যে এটা নিয়ে কাজ, এই থাকে না, মানে এই ফ্লোতে এটা নিয়েও কাজ করা উচিত। এবং অলসো আমাদের ছাত্রদের, আমরা বাইরের কান্ট্রিতে যেরকম দেখি যে পড়ালেখার পাশাপাশি একটা প্রপার পার্ট টাইম জব করার একটা ওয়ার্কিং আওয়ার ফিক্স থাকে এবং তারা তাদের
কাজগুলা সেটার মাঝখানে করছে এবং আর্থিকভাবে একটা থাকে না, নিজের হাত খরচ হোক, ফ্যামিলিকে চালানো হোক, এ ধরনের জিনিসগুলো তারা অনেক ছোটবেলা থেকেই করছে, হাই স্কুল থেকে, যেটা আমাদের এখানে নাই। আমাদের এখানে গ্র্যাজুয়েশনের পরেই তারা জব এক্সপিরিয়েন্স চায় 4-5 বছরের, যেটা একটা নতুন ফ্রেশার কিভাবে সে, মানে যে মাত্র গ্র্যাজুয়েশন করেছে সে কোত্থেকে পাবে এই এক্সপিরিয়েন্স। সো আমার কাছে মনে হয় যে এইটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে আমাদের এখন ছাত্ররা যেভাবে করে ট্রাফিক মেনটেন করছে, যেভাবে করে প্রত্যেকটা সেক্টরে গণভবন ক্লিন করা থেকে শুরু করে, দে আর ডুইং আ লট অফ থিংস। পড়ালেখার পাশাপাশি উই ক্যান ডু দ্যাট। আমি যখন স্কুলে থাকতাম, আই স্টার্টেড ওয়ার্কিং মানে অ্যাজ অ্যান অ্যাক্টর। সো মানে ট্রাস্ট মি, ইউ ক্যান ডু ইট, বাট এটার একটা প্রপার ওয়ে, একটা প্রপার প্রসেস দরকার, যে একটা ফিক্স ওয়ার্কিং আওয়ার দরকার, যে একজন স্টুডেন্ট সে মান্থলি বা উইকলি এত আওয়ার্স ওয়ার্ক করতে পারবে, সেটা যেখানেই হোক। অলরেডি অনেক স্টুডেন্টসরা করছে হয়তো নিজের উদ্যোগে, পাঠাও রাইড করছে, আমি দেখেছি উবারে তারা পড়ছে এবং সেটা করছে, সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টসে জব করছে। বাট এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আরও বেশি, মানে স্কুল থেকে হোক, কলেজ থেকে হোক, মানে এই ইউনিভার্সিটিগুলোতে এই জিনিসটা আরও বেশি কি বলে মোটিভেট করা উচিত। এই ওয়ার্কিং মানে এই যে একটা নিজের ক্যারিয়ার, প্রপার আপনি গ্র্যাজুয়েশনের পর শুরু করার আগে থেকেই পার্ট টাইমের এই জিনিসটা, এই কালচারটা আমাদের মধ্যে হওয়া উচিত, আমার যেটা মনে হয়। আরেকটা ব্যাপার যেটা আমার পার্সোনালি মনে হয়, যে কাটা বন উচ্ছেদ, কাটা বন ব্যান করে দেন, কেউ কিনবেন না, এই ধরনের কথা হচ্ছে। দেখেন, আমি পার্সোনালি অ্যাডপশন আমি পছন্দ করি। আমার যে দুটো বিড়াল আছে, বা যতই বিড়াল কুকুর যেটাই আমি দেখাশোনা করি, সেগুলার আমি অলওয়েজই, কখনো আমি বিড়াল কেনা বেচার মধ্যে নাই, বিকজ ইসলামিক নিয়মেও আপনি বিড়াল কেনা বেচা কিন্তু হারাম। সো আপনি সেই জায়গা থেকে আমার পার্সোনাল বিলিভ হচ্ছে টু অ্যাডপ্ট। বাট দেন অ্যাগেইন কিছু মানুষের তো বিভিন্ন ব্রিডস অফ অ্যানিমালস, এগুলার উপরের ফ্যাসিনেশন থাকে, দে লাইক জার্মান শেপার্ড, মাঞ্চকিন, পার্সিয়ান, বিভিন্ন ধরনের থাকে। সো মানে আমি যেটা হয়তো উচিত অ্যাডপশন করা, বাট উই ক্যানট স্টপ দেম ফ্রম সেলিং, বাইং অ্যানিমালস, তাই না? তো আমরা যেটা করতে পারি, এবং সবাই দেশি বিড়াল কুকুর পছন্দ করে না, আমি পার্সোনালি আমার দেশি কুকুর বিড়াল খুবই পছন্দ, এবং আমার বাসার বিড়াল দুজনেই দেশি, এবং আমার রাস্তার, আমার বাসার নিচের আগের যে বাসা ওইখানের সবাই হচ্ছে মোটামুটি ধরেন এই ব্রিডের। সো আমার কাছে যেটা মনে হয়, এইটা নিয়ে আমাদের আসলে একদম এক্সট্রিমিস্ট না হয়ে, একদমই মানে উচ্ছেদ একদমই বন্ধ করে দেয়া কেনা বেচা, এটা করে আসলে কোনো লাভ নাই। দিন শেষে ফেসবুকে অনেক পেজেস আছে যেখানে কুকুর বিড়াল বিক্রি হচ্ছে, আপনি মানে এটা খুবই কমন। সো এটা নিয়ে আমি রিদির সাথেও কথা বলছিলাম, নীলা ভাইয়ের ওয়াইফ, যে আমাদের আসলে উচিত এটার একটা প্রপার প্রসেস করা। প্রপার প্রসেস বলতে কি, যে আমাদের বিদেশে যেটা হয়, প্রপার ব্রিডার থাকে, এবং তাদের হচ্ছে সার্টিফিকেশনের ব্যবস্থা থাকে, এবং আপনি ভালো ব্রিডার হলেই, আপনার কাছে ব্রিডিং এর লাইসেন্স থাকলেই আপনি ব্রিডিং করতে পারবেন এবং সেল করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে যেটা হবে, যে এই সার্টিফিকেট ছাড়া যদি আমরা বিড়াল কুকুরগুলা কাটা বনে ওরা নেওয়া বন্ধ করে, এবং ইম্পোর্ট করা কুকুর বিড়ালদেরও কিন্তু প্রপার সার্টিফিকেশন থাকে, আপনারা যারা জানেন। সো যদি সেটা করা হয় প্রপারলি, তাহলে এই যে পার্সিয়ান চুরি হয়ে যাওয়া, বিড়াল চুরি হয়ে কাটা বনে বিক্রি করে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু কমবে, তাই না? সো আমরা পুরাপুরি, হ্যাঁ অবশ্যই, যদি পুরা বেচাকেনা বন্ধ হয়ে যায়, তো আমার থেকে বেশি খুশি কেউ হতো না, কারণ বেচাকেনা বন্ধ হয়ে গেলে রাস্তার একটা অসহায় বিড়াল, রাস্তার একটা অসহায় কুকুর, তারা একটা হোম পেত। এইটা আমি অবশ্যই সাপোর্ট করি, বাট এটা আই ডোন্ট থিঙ্ক ইটস পসিবল টু ব্যান দ্য হোল থিং। সো যেটা করা যেতে পারে, যে আপনি প্রপার সার্টিফিকেশন দিয়ে, জেনে ব্রিডারের, আপনি আপনার বিড়াল কুকুর, হ্যাঁ কি দিব, না না না, আমার উপরে ভরসা রাখেন, দেন একটু, আমি নিচ্ছি ভাই, তাকে আর বাংলাদেশে ফেরত দিব না, তাকে থাইল্যান্ডে থাকার ব্যবস্থা করতেছি, আমি পাসপোর্ট নিয়ে যাচ্ছি, দেন। হারায়ও না কিন্তু,
ছিল না এই তুমি এই পিনগুলোও খোলাবা না কেন খুলবো? শর্টের জন্য আমার পাসপোর্ট নিয়ে যাইতেছে ভাই। আমার পাসপোর্ট হারাইলে আমি কিন্তু দেশে আসতে পারবো না, আমি এখন থাইল্যান্ডে আছি। এনিওয়ে, সো যেটা বলছিলাম যে মানে এই জিনিসটা প্রপারলি করা উচিত, এবং অবশ্যই কাদের কাছে বিক্রি করতেছে, কাদের কাছে অ্যাডপশনে দিচ্ছেন। আমরা কিন্তু, আমি যখন আমার ফিবিকে অ্যাডপ্ট করছি তখন কিন্তু আমি যার থেকে অ্যাডপ্ট করছিলাম তাকে আমার এনআইডি কার্ড, আমার পাসপোর্টের কপি সবকিছু দিয়ে, প্রপার ডকুমেন্টেশন দিয়ে অ্যাডপশন ফর্ম পূরণ করে তারপর কিনেছি, যেটা তারপর অ্যাডপ্ট করেছি। যেটা আপনি যখন কিনতে যান সেটা করতে হয় না, আমি যতটুকু জানি, কোনো রকম মানে কোনো কিছুই আপনার প্রুফ দিতে হয় না। সো আমার মনে হয় এটাও ইম্পর্টেন্ট, কারণ যাতে আমরা পরে সেটা আইডেন্টিফাই করতে পারি। আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, মাইক্রোচিপিং। আমার কাছে যেটা মনে হয় যে বিড়াল কুকুর হারায় গেলে আমরা অনেক সময় না বুঝেই রাস্তায় হয়তো সুন্দর একটা বিড়াল দেখছি, সেটাকে অ্যাডপ্ট করে নিলাম, হয়তো সেটা অন্য কারো কুকুর বিড়াল ছিল। তো সেটা যেন না হয়, এটা আমার মনে হয় যে বিদেশে যেটা হয়, এবং আপনি বিদেশে কুকুর বিড়াল নিতে গেলেও কিন্তু আপনার মাইক্রোচিপ করে নিতে হয়। সো আপনার এই জিনিসটাও আমাদের একটা রুলস এর মধ্যে যদি ফেলানো যায়, একটা মাইক্রোচিপিং, এটা খুবই কাজে দিবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ, মানে আমার যেটা মনে হয়, যেটা রিদির সাথে আমি ওদিন মানে বসে বসে হোটেলে কথা বলছিলাম, যে এই যে কাটাবনের কুকুর বিড়াল বিক্রি হচ্ছে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে ছোট ছোট স্টলগুলোতে বিক্রি হচ্ছে, এই স্টলগুলো যেন যদি আরেকটু বড় করা যেত, দুইটা স্টল মিলায় যদি একটা স্টল করা যেত, ওরা যদি ওইভাবে ইনফ্রাস্ট্রাকচারটা করতো, এবং বিড়াল কুকুরকে কোনোভাবেই পাখির খাঁচার মধ্যে রাখা যাবে না এরকম নিয়ম করা যেত। কারণ বিদেশেও কিন্তু পেট শপ আছে, ওইখানে কিন্তু গ্লাস দেয়া থাকে, প্রপার বেডিং থাকে, বিড়াল কুকুররা যেরকম। কারণ আপনারা দেখবেন যে পাখির খাঁচাগুলো কিন্তু এরকম নেট হয়, এরকম স্টিলের হয়। বিড়ালের কুকুরের পা ওইখানে কিন্তু প্রপারলি থাকে না, ওদের হাত পা কেটে যায়, ওরা ওখানে কমফোর্টেবল না। কারণ পাখি কিন্তু ওই গ্রিল গুলা ধরতে পারে, পাখির পাটা আসলে ওই রকম, বাট বিড়াল কুকুরে কিন্তু সেম না, খরগোশগুলার সেম না। সো সেই ক্ষেত্রে প্রপার ওদের ওখানে রাখার ব্যবস্থা, এবং যদি সেটা এয়ার কন্ডিশন করা যায়, কয়েকটা দোকান আমি দেখলাম যে ওরা প্রপারলি রেখেছে। আমি রিসেন্টলি, আমি কখনোই কাটাবন থেকে কোনো কিছু কিনি নাই, যেটা সত্যি কথা। আমি সবসময় ট্রাই করি যে কাটাবন অ্যাভয়েড করার, যেহেতু ওইখানে এত বেশি, আমি কয়েকদিন পরই পোস্ট দেখি যে বিড়ালের অবস্থা, কুকুরের অবস্থা, জাস্ট বাঁচানোর জন্য মানুষ টাকা দিয়ে হলেও দেশি কুকুর বিড়াল নিয়ে যাচ্ছে ওখান থেকে, জাস্ট সেভ করার জন্য। অনেকের পোস্ট আমি সারাক্ষণ দেখতে থাকি, যে হেল্প পোস্ট। তো আমি রিসেন্টলি শুটিং থেকে 2টা ঘুঘু পাখি হচ্ছে আমি অ্যাডপ্ট করি, কারণ ওদের শুটিং শেষে ডিরেক্টর আসলে ওদেরকে নিয়ে কি করবে, ওদেরকে কি দোকানে ফেরত দিবে নাকি এদেরকে কেউ খেয়ে ফেলবে, এই ধরনের কোনো সিচুয়েশন, মানে খুবই কনফিউশন দেখছিলাম আমি সিনের মধ্যে। এরপরে আমি ভাবলাম যে আচ্ছা, আমি শুটিং করেছি ওদের সাথে, দেখি কোনো একটা ব্যবস্থা আমি করে ফেলবো। আমি যদি নিজেও না রাখতে পারি, বার্ডস এর অনেক গ্রুপ আছে, ওখানে হয়তো অ্যাডপশনে দিব বা কিছু। পরে দেখলাম যে আমার মাও খুব পছন্দ করছে ঘুঘুদের। বাই দ্য ওয়ে, আরেকটা খুশির সংবাদ আছে, যারা জানেন না, আমার পাখি দুটো কিন্তু দুটো ডিম দিছে। সো এটা একটা খুশির সংবাদ। তারা এই কারফিউ এর মধ্যে, এত ঝামেলার মধ্যে আমরা যখন পুরো টাইম বাসায় ছিলাম, তখন তারা ডিম দিছে। এনিওয়ে, দ্যাটস নট দ্য পয়েন্ট। সো আমি যখন তাদের জন্য খাঁচা কিনবো, তখন আসলে আমার কাটাবন ছাড়া আমার আসলে মাথায় অন্যরকম, আমি অনলাইনে অনেক জায়গায় করেছি, পাইনি প্রপার বড় খাঁচাটা। তো আমি তখন কাটাবনে গিয়েছিলাম নিজে, এবং যাওয়ার পর আমি দেখেছি আসলে ফেসবুকে যে পোস্ট দেখি তার থেকে অনেক খারাপ অবস্থা কিছু শপে আবার দেখলাম যে তারা পেপার দিয়েছে, বা তারা ওই যে কার্ডবোর্ড দিয়েছে যাতে বিড়ালগুলা বসতে পারে। কয়েকটা শপ আমি দেখেছি, আমি ভুল বলবো না, কয়েকটা শপ আমি দেখেছি তারা বিড়াল কুকুরদের পাখির খাঁচাতেই রেখেছে, কিন্তু তাদের প্রপার বেডিং দিয়ে খাওয়া দাওয়া ঠিক মতো। কিন্তু অনেকগুলা শপে আমি দেখলাম জাস্ট শুধু ভাত দিয়ে রাখছে কোনো রকমে। আপনি তো একটা প্রাণীকে কষ্ট দিতে পারেন না। আমার কথা হচ্ছে যে হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে তুমি তো গরু খাও, মুরগি খাও, হ্যাঁ, খাসি খাও, হাঁস খাও, তুমি প্রাণীর কথা কেন বলতেছো? বাট আসলে এটা কিন্তু আমাদের ইসলামেও নিয়ম আছে যে আপনি একটা বিড়ালকে, সরি, আপনি একটা যে পশুটাকেও খাবেন, আপনি গরুকে কষ্ট দিতে পারবেন না। কোরবানির সময়ও কিন্তু নিয়ম আছে যে আপনি একটা গরুকে কোরবানি দিলে আরেকটা গরু যেন সেটা না দেখে। আপনি মুরগিকে উল্টা করে ধরতে পারবেন না, ডানায় ধরতে হবে। এই জিনিসগুলো, এই মানবতা, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মেনটেন করা আমাদের জন্য খুবই সহজ, তাই না? সো আমি যেহেতু পশু পাখি পছন্দ করি, ভালোবাসি, ইভেন এই থাইল্যান্ডে এসেও কিন্তু আমি হ্যাং ওর নাম, একটা হলুদ কালারের বিড়াল, আমি ছবি পোস্ট করবো না, ওর সাথে খুব সুইট ছবি তুলছি। তাকে আমি মানে প্রায় পারলে নিয়েই যাই আমার রুমে, মানে এত সুইট সে।
এবং যেই মাসাজ স্যালনটার বিড়াল তারাও আমাকে দেখলেই চিনে যে এই যে হিমি আসছে, এখন এই মানে বিড়ালটাকে সে অনেকক্ষণ ধরে আদর করবে। সো আমরা যারা পশুপ্রেমী আছি তাদের কাছে এই কনসার্নটা সবসময় থাকে। ছাত্র আন্দোলন এর মাধ্যমে আমরা অনেক চেঞ্জ করেছি। আমার বিশ্বাস যে আমরা যদি এই মেন্টালিটিটা রাখি, ধরে রাখি, আমরা মানে আরো অনেক কিছু, অনেক ভালো চেঞ্জেস আনতে পারবো। সেটার মধ্যে আমার মনে হয় যে ছাত্রদের একটা পার্ট টাইম জবের, ওয়ার্কিং আওয়ারের প্রপার সুযোগ করে দেওয়া। এখানে কিছু কিছু জায়গায় আমি এই থাইল্যান্ডের কথাই যদি বলি, এইখানে মুসলিম মেয়েদের এখানে তো বার, আপনি ক্লাবস এগুলা বেশি, এবং মানে সব ক্লাবস বার যেখানে অ্যালকোহল থাকে ওখানে তো মুসলিমরা কাজ করতে চাবে না খুবই স্বাভাবিকভাবে। সো মুসলিম মেয়েদের কর্মসংস্থানের জন্য এটা আমাদের শুটিং এর, আমাদের এখানকার যে আমাদের রেস্টুরেন্টের ওই ভাইয়া আমাদের বলছিল যে প্রত্যেকটা 7-Eleven-এ নাকি 4 জন মুসলিম অ্যাটলিস্ট, মানে এরকম গভর্নমেন্ট থেকে নিয়ম করে দেওয়া, আপনার 4 জন মুসলিম হায়ার করতেই হবে। বিকজ মুসলিম মেয়েরা তো বারে জব করতে পারছে না, তারা ক্লাবে জব করতে পারছে না, আর এখানের মেইন বিজনেসটাই ওখান থেকে। সো 7-Eleven-এর এরকম একটা নিয়ম করা আছে, এবং আমি দেখেছি যে 7-Eleven-এ আমরা যখনই খেতে গেছি অনেক মুসলিম পেয়েছি। সো আমাদের, আমি মানে কোনো ধর্মের কথা বলছি না, আমি মানে এটা একটা এক্সাম্পল দিয়ে বললাম যে এইখানের যেরকম এরকম একটা নিয়ম, এরকম যদি আমরা রেস্টুরেন্টস গুলোতেও যদি স্টুডেন্টসদের জন্য এরকম নিয়ম করে দেওয়া যায় বাংলাদেশে, যে এতজন বা এত পার্সেন্ট স্টুডেন্ট আপনার নিয়োগ দিতেই হবে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা ছোটবেলা থেকেই অনেক দায়িত্ব বোধের মধ্যে, মানে এই যে এই জিনিসগুলো পড়ালেখার পাশাপাশিও শিখতে পারবো, আর সারাক্ষণ পড়তে হয় না, ট্রাস্ট মি। আমি পড়েছি পাশাপাশি অভিনয় করেছি। সো একটু কষ্ট হয়ে গেলেও গ্র্যাজুয়েশন আপনি একটা ভালো রেজাল্ট নিয়ে আপনি করতে পারবেন কাজ করার সাথে সাথে, এবং এটা নিজের উদ্যোগে অনেক 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 স্টুডেন্টস অলরেডি করছে। তারা টিউশন করছে, ফ্রিল্যান্সিং করছে, অনলাইনে অনেক কিছু করছে। বাট এটা আমার কাছে মনে হয় যে কিছু জবের ক্ষেত্রে এটা প্রপার একটা প্রসেসের মাধ্যমে দেওয়া উচিত। কারো যদি কোনো কমেন্ট থাকে, কারো যদি মনে হয় না আমি ভুল বলছি কোনো কিছুতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, তাইলে আমি বুঝতে পারবো আসলে সবারই তো এক একটা আইডিয়া থাকে নিজের নিজের ব্যাপারে। আবার যখন ধরেন যে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো আমরা জোরে, মানে আওয়াজ তুলবো, তখন অনেক কিছু চেঞ্জও হয়ে যায়। হ্যাঁ, সো সেই জিনিসটা অনেক কিছু সংশোধনও হয়ে যায়, অনেক কিছু আমি ভুলও বলতে পারি, অনেক কিছু অনেক মনে হতে পারে যে এটা কি ধরনের একটা আইডিয়া, এটার দরকার নেই, এরকমও মনে হতে পারে। বাট আমার জায়গা থেকে আমি যেটা মনে হয়েছে সেটা বললাম। আর আসলে আমার মনে হয় যে এই যে আমরা আরেকটা ব্যাপার আমার কাছে, আমি যেটা বলবো যে আমরা অনেককে অ্যাটাক করছি যে হ্যাঁ আপনি তো ছাত্র আন্দোলনের সময় কোনো কথা বলেন নাই, এখন কেন কথা বলতেছেন, বা আপনি তো এই লিগ করতেন, আপনি তো এই দল করতেন, এখন আপনি কেন কথা বলছেন। আমার মনে হয় যে আমরা তো ফ্রিডম অফ স্পিচ নিয়ে কথা বলছি। আমরা তো, আমাকে যেমন অনেকে বলছে যে আমি যখন ছাত্র আন্দোলন হয়েছে তখন আমি পোস্ট করেছি লাল, আমাদের দেশের লাল মানচিত্রের ছবি আমার পেজে পোস্ট করেছি। অনেকে বলেছে যে পেজের প্রোফাইল পিকচার কেন চেঞ্জ করে নাই, আপনি তো শুধু এমনি একটা পোস্ট করছেন লাল, হ্যাঁ আপনি কেন প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিলেন না। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই নিজের নিজের বিলিভ আছে, এবং আপনি একটা মানুষকে আপনি একটা মানুষকে বোঝাতে পারেন যে এইটা রাইট, এটা রং, বাট সে যদি কোনো দল করে, কোনো তার যদি অন্যরকম মত থাকে, তাকে অ্যাটাক করাটার মানেও কিন্তু ফ্রিডম অফ স্পিচ, কি বলবো, যে এটার লঙ্ঘন করা, যেটার জন্য আমরা আন্দোলন করেছি। হ্যাঁ, সশরীরে আমি আন্দোলন করি নাই, আমি ভুল বলবো না। আমার বাসা থেকে আমার বাবা মা তারা খুবই ভয়ে থাকে সবসময়। ইভেন এই যে থাইল্যান্ডে এসেছি, আমার মা এসছে সাথে, তারা আমার সিকিউরিটি নিয়ে অনেক কনসার্ন। সো আমি যখন নর্থ সাউথ, আমি তো নর্থ সাউথের স্টুডেন্ট, যখন আমি দেখলাম যে নর্থ সাউথের একজন মারা গেছে এবং নর্থ সাউথের ছাত্রদের ধরে নিয়ে মানে 8 নম্বর গেটের ওখান থেকে ধরে নিয়ে যাচ্ছে, আমি সারাক্ষণই আমার ইউনিভার্সিটির গ্রুপগুলো থেকে দেখছি, তখন আমার মনে হয়েছে যে গ্রাজুয়েশন, হয়তো বিবিএ গ্রাজুয়েশন আমার হয়ে গেছে, বাট আমি তো নর্থ সাউথের স্টুডেন্ট, আমার মানে জুনিয়র বা যেটাই হোক যারা ছাত্র আছে ওই সেম ইমোশনটা কাজ করে। তা আমি বলছি যে আচ্ছা আমি যাই,
আমার বাবা মা কোনোভাবে অ্যালাউ করে নাই। তাদেরও তাদের জায়গা থেকে তারাও দেখছে যে এত এত মানুষ মারা যাচ্ছে, আমি ওখানে গেলে একটা ঝামেলা হবে। সো সেই জায়গা থেকে আমি তাদের ব্যাপারটাও বুঝি। সো আমার মনে হয় সবারই নিজ নিজ রিজন থেকে অনেকে অনেক সময় অনেক কিছু বলে নাই, অনেকে পরে রিয়েলাইজ করেছে আসলে তারা রং ছিল, তারা এখন রাইট করছে। তো আমার মনে হয় যে কাউকেই মানে কি বলে যে একটা ট্রল না করি আমরা, তাই না? সবাই এক এক জিনিস এক একভাবে কি বলে এক্সপ্রেস করে। যেটা বলছিলাম আমি একটু আগে, যে অনেকে তাদের আনন্দ, তাদের এই স্বাধীনতাটা তারা হয়তো রং তুলিতে এক্সপ্রেস করছে, অনেকে লাইভে এসে এক্সপ্রেস করছে, অনেকে ট্রাফিক আইন, ট্রাফিকে হেল্প করে এক্সপ্রেস করছে। সো এক একজনের এক্সপ্রেসের ধরনটা ডিফারেন্ট, এক একজনের এক্সপ্রেস ডিফারেন্ট হবে। বাট যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষই এই নতুন সরকার বা নতুন এই চেঞ্জেসগুলা একসেপ্ট করছে এবং এটার জন্য অনেক কষ্ট করেছে, সো আমরা ওইটা নিয়ে পজিটিভ থাকি এবং দেখা যাক কি হয়। মানে আল্লাহ সবাইকে ভালো রাখুক। কারণ আমি আসলে এইগুলো নিয়ে যতই কথা বলি, রাজনীতি পলিটিক্স আমি খুব কম বুঝি। আমি আমার ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বলছিলাম, তখন অনেক সময় অনেক কিছু উঠে যে এটার পিছনে হয়তো এই মানে বিভিন্ন থিওরি আসে যে এটা অনেক এগুলা এই হতে পারে, এই হতে পারে। বাট আমার কাছে মনে হয় যে আমি অনেক পজিটিভ একটা মানুষ, সবসময় পজিটিভ থাকতে পছন্দ করি। এবং মানে আমি যেটা দেখছি যে মানে কোনো ধরনের মানে বাংলাদেশ তো সবার, সো ধর্মের জায়গা থেকে হোক কোনো ধরনের এই জিনিসটা আমরা নষ্ট না করি। মূর্তি ভেঙে, ভাস্কর্য ভেঙে, আবার সেটার খুব ভালো কিছুইও দেখলাম যে মূর্তি আবার ভাস্কর্যগুলার রিপেয়ার করে কিন্তু অনেক কিছু মানে চেঞ্জ হচ্ছে। সো আমার মনে হয় যে কিছু মানুষ ভাঙবে, কিছু মানুষ গড়বে, আমরা গড়ার দলে থাকি এবং সহজ সরল ভাবে মানে থাকি। আমার কাছে এইটাই মনে হয়। কারণ মানে কোনো একটা শ্রেণীর মানুষ, একটা ধর্মের মানুষ তো আর পুরো পৃথিবী জুড়ে থাকবে না। সবার ফ্রিডম অফ স্পিচ দরকার, সবার নিজের নিজের চয়েস রাখার ফ্রিডম দরকার, রিলিজিয়নের ফ্রিডম দরকার, এবং আমাদের আর্টিস্টদের লাইক আমাদের এই বিভিন্ন প্রফেশনের ফ্রিডমও দরকার, তাই না? সো আমরা যদি মানে আমরা যেন এই জিনিসটাকে আর নষ্ট না করি, এটাই আমার কাছে মনে হয়। আর একজন লিখেছে আপনি কোথা থেকে লাইভ করছেন? আমি পাতায়া এসেছি, এর আগে অনেকবার থাইল্যান্ডে এসেছি, কিন্তু ব্যাংকক ঘোরা হয়েছে আব্বু আম্মুকে নিয়ে। শুটিং এর জন্য আসা হয়নি থাইল্যান্ড, এইবার শুটিং এর জন্য এসেছি। এবং এইটা ধরেন আন্দোলন হওয়ার অনেক আগে থেকেই এই প্ল্যান, সবাই এখানে আসবে সেটার প্ল্যান করা ছিল। তসিফ ভাইয়ের সাথে আমার কাজ হয়েছে, নিলয় ভাইয়ের সঙ্গে কাজ করছি, জোভান ওরা শুটিং করলো। সো মানে হচ্ছে শুটিং, দেখা যাক কি হয়। কেমন আছেন? আপনার নাটকগুলো খুবই চমৎকার, আমার বাসার সবাই দেখি মাশাআল্লাহ কিউট আপি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একজন লিখেছে যেই অন্যায় করুক প্রতিবাদ সবসময় থাকবে, প্রতিবাদের ভাষা এক একজনের এক এক রকম হতে পারে। আমার কাছে এইটাই মনে হয়। আপনি কি এখন বর্তমানে থাইল্যান্ডে আছেন? জি, বর্তমানে আছি থাইল্যান্ডে, খুব শীঘ্রই বাংলাদেশে ব্যাক করব। এবং আসলে দূর থেকে না আরো বেশি টেনশন হয়। হ্যাঁ, ফ্যামিলি মেম্বার্সরা তো সবাই দেশে আছে, আমার মা শুধু এসছে আমার সাথে। সো দূর থেকে আরো অনেক বেশি টেনশন হয়। সো দেখা যাক কি হয়, হোপিং ফর দ্য বেস্ট। আচ্ছা, আমি অনেকের কমেন্টই পড়ি নাই, অনেকক্ষণ বগর করলাম। আমার আসলে সিনের একটা গ্যাপ পড়েছে। তো আমাদের আজকের শুটিং যে হচ্ছে, রাখি ভাই আমাদের ডিরেক্টর, তার থেকে একটু পারমিশন নিয়ে আমি লাইভে আসলাম। আপু থাইল্যান্ড কি শুটিং করার জন্য গেছেন? হ্যাঁ, শুটিং করার জন্য এসেছি। এই মোমেন্টে দেশের এই পরিস্থিতিতে ট্রাস্ট মি, ভ্যাকেশনের জন্য আমার মানে আসার কোনো রকম কোনো ইচ্ছা নাই। যেহেতু শুটিং এর অনেক আগে থেকে প্ল্যান করা ছিল, সো আসতে হয়েছে। এবং খুব ভয়ে আসছি, বিকজ
যেদিন আমরা এসেছি ওই দিন জাস্ট কারফিউটা মানে শিথিল একটু হয়েছে আর কি পরিস্থিতি। সো আমার বাসা থেকেও টেনশন করছিল যে রাস্তাঘাটের কি অবস্থা কি। সো এই তো। আর আসলে আমার কাছে মনে হয়েছে যে দেশের এই অবস্থায় আমি এর আগে মানে আছি তো এখানে অনেকদিন ধরে, এর আগে লাইভে এসে থাইল্যান্ড ঘুরে দেখানোর মতো আমার মেন্টালিটি ছিল না, বা শুটিং দেখানোর মতো আপনাদের আমার মেন্টালিটি ছিল না। নাইলে বিদেশে আসলে আমি একটু লাইফ টাইপ করি, বিদেশে আসলে একটু বেশি লাইফ করি। বাট আমার আসলে মনে হয়েছে যে এটা খুবই অপ্রাসঙ্গিক, কারণ এটা আমার কাজেরই একটা পার্ট, কাজের জন্য এসেছি। মানে এইখানে এসে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর মতো কিছু নাই। আর ওই মানে ছবি পোস্ট করব, এই করব সেই করব, এই ধরনের ছবি তোলাই হয় নাই বলতে গেলে। কিছু ছবি তুলেছি যেগুলা এই কয়েকদিন ধরে দিচ্ছি, বাট মানে ওইটা না মাথায় কাজ করে নাই। হ্যাঁ, যে লাইভে আসা হবে বা আপনাদের জানাবো আমি কোথায় আছি। অনেকেই জানেই না যে আমি থাইল্যান্ডে এখানে শুট করছি। অনেক ডিরেক্টরসরা পরে আমাকে টেক্সট দিয়েছে যে কি অবস্থা, ফোনে পাওয়া যাচ্ছে না কেন, বা কি আমার ফ্রেন্ডরা ফোন দিয়েছে যে কি অবস্থা, ফোনে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে কিনা, সবকিছু সেফ আছে কিনা। তখন বললাম যে আমি আসলে এখানে আছি, কারণ এটা খুবই আপ্রাসঙ্গিক আমার কাছে মনে হয়েছে। কিছু কথা নিয়ে সিঙ্গাপুর থেকে একজন বলেছে, আনন্দ বলেছে বৈষম্য দূর করতে হবে, ধর্ম, লিঙ্গ, জাতি, বর্ণ, মানবতার জয় হোক। ভালো লাগলো আজকের কথাগুলো। আসলে হয় কি, ধরেন এই কথাগুলা সেটে অনেকের সঙ্গে বলা হয়েছে, আম্মুর সঙ্গে বলা হয়েছে, বা ফ্যামিলির সঙ্গে যখন কোনো কিছু নিয়ে ডিসকাশন হয়, অনেক কিছুতেই ফ্যামিলির মানুষের দ্বিমত থাকে। আমি আবার একটা বলি, তখন আরেকজনের চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়। আমরা আসলে কি হয়, একটা জিনিস তো খুব সাদা কালো ভাবে দেখতে পছন্দ করি। সো একটা এইটা ভালো এটা খারাপ এইভাবে দেখতে পছন্দ করি। জিনিসগুলো আসলে অনেক বেশি কমপ্লিকেটেড। হ্যাঁ, সো মানে এই জিনিসগুলো আসলে অনেক কিছু নিয়ে কথা বললে, যেমন আমার পার্সোনালি ভায়োলেন্স পছন্দ না। হ্যাঁ, গণভবনে যে আমি মানে যে লুটপাট হয়েছে, অনেকে শাড়ি টাড়ি নিয়ে ছবি দিয়েছে, হ্যাঁ, কুকুর বিড়ালগুলার অবস্থা দেখে যে বিড়াল নিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি। এই জিনিসগুলো ভালো লাগেনি। এবং এখন হয় কি যে ওই যে হাঁস নিয়ে যাচ্ছে, আসবাবপত্র ফার্নিচার নিয়ে যাচ্ছে, বন্দুক নিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি। কারণ আমি এরকম একটা মানুষ যে আমি ভায়োলেন্স পছন্দ করি না। মানে কোনো জায়গায় মারামারি লাগলে আমি চেষ্টা করি যে ওখান থেকে দূরে থাকতে, মারামারিতে না থাকতে। অনেকের মেন্টালিটি আবার ডিফারেন্ট, একটা মারলে আরেকটা মেরে দেওয়ার একটা চিন্তা ভাবনা থাকে, বা দেশে যেই রকম মানুষ মারা গেছে ওই জিত থেকে মানে ওই জিত থেকে হয়তো এক একজন এক একভাবে অ্যাক্ট করেছে। আরেকটা জিনিস ভালো লেগেছে যে এই যে শাড়ি ফেরত দেওয়া, এই যে রিমোর্সফুল, আমরা কিন্তু মানে মানুষ কিন্তু শুধরে নিয়েছে নিজেদের, এইটা ভালো। সো আমার কাছে মনে হয় যে আমরা যদি কথা বলার জায়গা থাকে সবকিছু নিয়ে, তাহলে অনেক কিছুই আমরা রাগের মাথায় একরকম ভাববো, পরে কথা বলে অন্যদের সাথে শেয়ার করে আরেক রকম ভাববো। এটাই আমার কাছে মনে হয় যে কথা বলার স্বাধীনতা থাকতে হবে। দিনাজপুর থেকে একজন বলছে, রাইন বলছে দিনাজপুর থেকে। সৌদি আরব থেকে দেখছে একজন, মইনুল লিখেছে আপনার সব নাটক দেখি খুব ভালো অভিনয় করেন, থ্যাংক ইউ সো মাচ। ট্রাই করি ডিফারেন্ট করার। অনেক সময় আমার কাছে যেটা মনে হয় যে অনেক চিল্লাচিল্লি, অনেক রাগারাগির ক্যারেক্টার আমার করা হয়ে যায়, যেটা আমি একদমই না। পার্সোনাল লাইফে এটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দেই, অনেক জায়গায় ক্লিয়ার করছি। আমাকে দেখে মানে অনেকেই সামনাসামনি বলে যে আপনি এত ঠান্ডা কেন, আপনি তো সিনে বা শুটিং এ অনেক বেশি হইচই করেন। আমি পার্সোনালি খুবই ঠান্ডা মানুষ, আমি ঠান্ডা থাকতে পছন্দ করি, ঝামেলা থেকে দূরে থাকতে পছন্দ করি। তবে অবশ্যই আমি রাইট অ্যান্ড রংটা বোঝার চেষ্টা করি, চোখ বন্ধ করে থাকি না। আমার নিজের একটা সবকিছুর মতামত আছে, অনেক সময় সেটা সজোরে বলি, অনেক সময় সেটা বলি না। তবে আমার কাছে মনে হয় যে থাকে না আপনার ভালো খারাপের জ্ঞানটা থাকা, আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জ্ঞানটা থাকা উচিত। এরপরে যে আপনি বলবেন, কতটুকু বলবেন, সেটা যার যার এক একটা ক্যারেক্টার, এক একটা পার্সোনালিটির মানুষের উপর
ডিফারেন্টলি ভ্যারি করে। তো আমার মনে হয় যে এই অ্যাটাকিংটা দরকার নাই। কে কখন কালো প্রোফাইল পিকচার দিছে, কে কখন লাল পিকচার দিছে, কে হয়তো আগে এক ধরনের কথা বলছে এখন বলতেছে, সবাই তো সবকিছু দেখছেন, সেটা মনেই রাখেন। একটা মানুষকে অ্যাটাক করার মানে কি লাভ, তাই না? কুয়াশা কুয়াশা দেখা যায়, ক্লিয়ার দেখা যাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা বোধহয়। এইখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে। বাট আমি এতদিন তো বিদেশ দেখাই নাই, আপনাদের এখন একটু বিদেশ দেখাই। সুন্দর একটা জায়গায় আসছি, আবার কানের মধ্যে ফুল পরছি নিজেই। এই যে ফুল পরেছি হচ্ছে এইখান থেকে ফুল নিয়ে। আর এই যে খুব সুন্দর একটা জায়গা, এখানে আমরা শুটিং করছি। নাটকগুলা কিছুটা কমেডিক, কিছুটা রোমান্টিক, কিছুটা স্যাড, সব ধরনের কাজই হয়েছে শুটিং। আমি এখন শুটিং এর দিকে নাই, শুটিং ওই পাশে হচ্ছে, ওই দিকটায় হচ্ছে। আমি শুটিংটা দেখাচ্ছি না। বাট আলহামদুলিল্লাহ ভালো কিছু কাজ হবে আমার যেটা মনে হয়। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সেফলি থাকি, সেফলি দেশে ফিরে আসতে পারি। এবং আমার মনে হয় যে এই জিনিসটা, যেই জিনিসগুলোর কথা বললাম, কাঁটাবনের কিছু সংশোধনের ব্যাপার, কিছু এই জিনিসটা নিয়ে আমরা যদি কাজ করতে পারি, এই জিনিস নিয়ে কেউ যদি আগ্রহী থাকে যে মানে এই জিনিসটা লিগালাইজ করার ব্যাপারে আমাকে যদি হেল্প করতে পারে, অবশ্যই ফিল ফ্রি টু লেট মি নো। আমি জানি না আসলে কতটুকু একটা লাইভ দিয়ে কতটুকু আসলে চেঞ্জ হয়, কতটুকু বলা, বাট আমার যে জিনিসগুলো মনে হয়েছে সেটা আমি বললাম। খাবার আনতে যাবা? চল। খাবার আনতে যাই 7-Eleven, গরিবের জায়গা। আমরা প্রতিদিন দুপুরবেলা 7-Eleven খাই, রাত্রেবেলা একটা ভালো সি ফুড খাই, এইভাবে করে চলছে। বাট আমার কাছে মনে হয় কি, ও আরেকটা ব্যাপার, 7-Eleven বাংলাদেশে আনা উচিত, এটা আমার দাবি। অত সিরিয়াস দাবি না, বাট হওয়া উচিত। কারণ আমার 7-Eleven-এর খাবার খুব পছন্দ, ভাল লাগে। ওই পাশে গেলেই নেটওয়ার্ক চলে যায়। সো আমি আমার লাইভ এখানেই শেষ করি। অনেক কথা বলেছি, এবং আপনাদের কাছে যদি মনে হয় কোনো কিছু চেঞ্জ আমার চিন্তাধারায় আনা উচিত, কোনো কিছু আমি ভুল বলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে অ্যাড্রেস করবেন, জানাবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।